কি ব্যাপার, প্রেম করছিস? না দিদি, কি বলছিস? এরকম কোনো ব্যাপার নেই। কি বলছি বুঝতেই পারছিস না? একদম মজা কথা বল না দিদি, তুই যেটা ভাবছিস সেটা না, শুধু আলাপ হয়েছে একজনের সাথে। আলাপ? কি নাম ছেলেটার? এই রে, তিতির যেন জানতে না পারে, তাহলেই তো আবার আমার সব প্ল্যান শেষ। মাসিমা থাক, মা থাক, বেঁচে থাকো, সুখী হও। ভালো আছেন? অনেকদিন বাদে দেখলাম আপনাকে। ভালো ছিলাম না, কিন্তু এখন আমি খুব ফিট। সুমিত্রা, তুমি তো মা। হ্যাঁ। তিতির বউয়ের মা। হ্যাঁ। তো জানো তো, মায়েরা সন্তানের মনের কথা ঠিক বুঝতে পারে। মানে? বুঝতে পারলে না তো? না। তুমি তিতির বউয়ের জন্য যা যা এনেছো, এখন তিতির বউয়ের খুব ভালো লাগবে ওইগুলো খেতে। কেন ভালো লাগবে জিজ্ঞেস করলে না? আপনি কি বলছেন মাসিমা? বুঝতে পেরেছো? আরে বাবা, তুমি তো দিদা হতে চলেছো। আচার টাচার ওই সব খেতে এখন তিতির বউয়ের দারুণ লাগবে, বুঝেছো? মাসিমা, এত খারাপ খবরের পর আপনি সত্যি একটা ভালো খবর দিলেন। ভালো খবর মানে সব আমার গোপালের জন্য হয়েছে। যাও যাও যাও, তিতিকে গিয়ে আদর করে এসো, যাও যাও যাও। জয় গোপাল, জয় গোপাল। মেজদি, মা এসছে, এসব কথা এখন বলিস না। পরে কথা বলছি তোর সাথে, আমি পরে কথা বলছি। কোয়েল, আমি একটা খবর পেলাম, জানিস? কি মা? তিতির মা হতে চলেছে। মা? সত্যি? হ্যাঁ। মা এখানে আসার পর তো আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে গেল। একদম তাই। এই এটা কি করছো? তোর জন্য। না, একদম না, একদম না। আমার যেটা লাগবে সেটা হচ্ছে তুমি বারবার এসে আমাকে আচার শেষ হলে, পাপড় শেষ হলে, বড়ি শেষ হলে সব দিয়ে যাবে। ব্যাস। বেশ। ও, তোকেও একটা কথা আমার বলার আছে। কি বলা তো? আমার না সেজো জামাই হিসেবে একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে। তাই? ডিটেলে বলো সব, কি ব্যাপার বলো। আরে ডিটেলে বলবো। মা, আমি ঠাকুর প্রণাম করে আসি। লজ্জা পেয়েছে। বলবো তোকে, আগে তোদের বাড়ির পুজো মিটুক, তারপরে গুছিয়ে বসে সবাইকে বলবো। দিদি, হ্যাঁ চলুন একটু প্রসাদ খাবেন, চলুন। হ্যাঁ চলুন, আসছি, দাঁড়া। আচ্ছা, মা আর কোয়েল যেই ছেলেকে পছন্দ করেছে দুজন একই তো? নাহলে তো খুব সমস্যা। কিন্তু তুই কি করছিস? হ্যাঁ, কি করছিস বল, আমাকে বল, আমি করে দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়া না, এক সেকেন্ড। এই নাম্বার আর নাম শেষ বলতে আমি বুঝতে পারছি না। আমার ফোন নাম্বারটা আমার দরকার ছিল। আরে বাবা, কাকে ফোন করছিস? আমাকে পুরোটা বল না, বুঝিয়ে বল। বলছি দাঁড়া। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনাদের কেক শপে ফোন করেছিলাম। আপনাদের দোকানের কেকটা খেয়ে আমি এত মুগ্ধ হয়ে গেছি, আমি সেই জন্য ফোন করলাম। আপনাদের দোকান থেকে কংগ্রাচুলেশনস তিতির লেখা একটা কেক নেওয়া হয়েছিল, চকলেটের ওপর নিচে স্ট্রবেরি বেস দেওয়া। ওটা কে নিয়েছিল বলতে পারবেন? হ্যাঁ, কাল সকালে একটা ছেলে এসে অর্ডার দিয়ে গেছিল, আবার সন্ধ্যাবেলায় তো নিয়েও গেছে। আচ্ছা, ওকে। আমি বলছিলাম, ছেলেটার নাম ঠিকানা কিছু জানেন? কেমন দেখতে? এই যে এত লোক আসে, অত কি মুখ মনে আছে দিদি? একটু চেষ্টা করুন নাম। না, মনে নেই দিদি। ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে ওই ডেলিভারি ছেলেটাই কেকটা নিয়ে বিষ মিশিয়েছে। ও নিজে থেকে বিষ মেশানো না, কেউ বললো? কি এটাই তো ডেলিভারি বয়। এই দাঁড়াও, দিদি কোথায় যাচ্ছিস? কি হয়েছে তোর উপর দিয়ে এত বড় একটা বিপদ গেল? কোথায় যাচ্ছিস এখন? এত ছোট ছোট দাঁড়া, আমি আসতাম। আরে দিদি,
গেল লোকটা? ওই পরিষ্কার দেখলাম ওই লোকটাই কালকে কেক নিয়ে এসেছিল আমার জন্য। আপনার নামে একটা পার্সেল আছে। ওই তো বলতে পারতো আমাকে কে মারার চেষ্টা করছে। ও একটা প্রমাণ হাতছাড়া হয়ে গেল। তুমি নিয়ে এসেছিলে না আমার জন্য কেক? বলো কে পাঠিয়েছিল, কে পাঠিয়েছিল বলো। আমি জানি না। কেন বিষ মিশিয়েছিলে? আমি জানি না, ছাড়ুন আমায়। আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি। এক্স্যাক্টলি কেউ বলেছে তো? কে বলেছে? কে বলেছে? কে এই কাজ করতে বলেছে? বলো, নামটা বলো, বলো। বলছি মা। তিতির, তিতির, তুমি এখানে কি করছো? এই বাগানে ঝোপঝাড়ের মধ্যে তুমি কি করছো? সরো আরে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কি হবে? লোকটাকে ধরতে হবে, ছাড়ো। আরে বাবা, ওটা কে? কার পেছনে আরে ও ছুটছো? আমার জন্য কেক নিয়ে এসেছিল, ওকে আমাকে ধরতে আর হবে। তিতির, তুমি কি ওর সঙ্গে পারবে? তুমি আগে সেটা বলো। তিতির, আমার কথা শোনো। একদম চুপ। যদি এত কনসার্ন থাকতো নিজে গিয়ে ওকে ধরতে, তা না করে এখানে দাঁড়িয়ে ফেক কনসার্ন দেখাচ্ছে। একদম বাজে কথা বলবো না, দাঁড়িয়ে চারটে বাজে কথা বলি। তিতির, ইচ্ছে করেই তো করলাম তিতির, যাতে জেম্মার খোঁচর তোমার কাছে ধরা না পড়ে। তোমার হাতে বললেই তো খেলা শেষ, আর আমার ডাবল পেমেন্ট বন্ধ। তারপর কাল আবার জেম্মার জাজমেন্ট বেরোবে, ভাবা যায়? ইয়োর অনার, আজকে আপনার চূড়ান্ত রায় আর মালিনী ব্যানার্জির শাস্তি শোনার জন্য সবাই অপেক্ষা করছে, এবং মালিনী ব্যানার্জির মতো ঘৃণ্য অপরাধীর কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আর যাই হোক, ফাঁসি যেন না হয় ঠাকুর। মালিনী ব্যানার্জিকে কোর্টে হাজির করা হোক। হঠাৎ কি হলো ওনার? আমি কি সেজেছি বলো তো? কি সেজেছি? আমি গো অ্যাজ ইউ লাইক এ বানি রাবিট সেজেছি, বানি রাবিট। হ্যালো মিস্টার বানি রাবিট, হ্যালো মিস্টার বানি রাবিট, will you have some tea? অর্ডার। মালিনী দেবী, আপনি আপনার আচরণটাকে সংযত করুন। আপনি কালো কোট পরে কি করছেন? ভাল লাগছে না তো। কালো কোট খুলুন। কিতকিত খেলবেন আমার সঙ্গে? কিতকিত ভয় পাবেন না, ইজি গেম, দান শিখিয়ে দিচ্ছি। এই নামছেন কোথায়? এই নামবে না, দাঁড়ান। আসুন না, কিতকিত কিতকিত। চলুন। এই তো এভাবে খেলে। চলুন। যাও। আরে চলুন। 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 আমাকে কেউ কিতকিত খেলবো তো? মহামান্য আদালতের কাছে অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মালিনী ব্যানার্জি মানসিক ভারসাম্য হারিয়েছেন। আজ নয়, অনেকদিন আগে থেকে উনি ডাক্তারি তত্ত্বাবধানে ওষুধের উপর থাকতেন। আর যে অন্যায় উনি করেছেন সেগুলো জেনে বুঝে করেননি, মানসিক ভারসাম্যহীনতার কারণে করেছেন। তার মানে এটা একটা চাল। মিথ্যে কথা ইয়োর অনার। এর আগে তো দুদিন দিব্যি সুস্থভাবে কোর্টে দাঁড়িয়ে টেস্টিমনি দিলেন, আর আজকে এই ভার্ডিক্ট ঘোষণার দিনেই উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। কই, এর আগে তো কোনোদিন কোনোভাবে ওনার মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার কথা উত্থাপন করেননি আমার বিপক্ষের লয়ার। বিজনবাবু, আপনি যা বলছেন তার কি কোনো প্রমাণ আছে? আছে মহামান্য আদালত, তার জন্য কয়েকজনকে আপনার সামনে হাজির করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম।
মিথ্যে মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মানবিক গ্রাউন্ডে উনি জিততে চাইছেন, আর কিছুই না, সব মিথ্যে। কিভাবে জিতে যাবেন উনি? তিতির, তুমি এত বেশি উত্তেজিত হও না। এই সময় এত উত্তেজনা ভালো না, প্লিজ। বাবা, বৌদি তো এসে একেবারে খেলা পুরো ঘুরিয়ে দিয়েছে। মহামান্য আদালত, মালিনী দেবীর মানসিক ভারসাম্যহীনতার কথা উনি বলবেন। আপনি বলুন কি ঘটেছে লকআপে। উনি আমাদের জেলের মধ্যে খুব বিরক্ত করতেন হুজুর। আমাদের খাবার কেড়ে নিতেন, আমাদের মাথায় খাবার ঢেলে দিতেন, আবার উনি গানও করতেন, আবার কখনো কখনো আমাদের মাথার চুল ধরে টানতেন, আবার নাচও করতে বলতেন আমাদের। সবই তো শুনলেন মহামান্য আদালত। এরপরে আরো একজন আছেন, তিনি বলবেন। জজ সাহেব, আমরা বাধ্য হয়ে ওনাকে আলাদা সেলে রেখেছিলাম। আমাদেরকে উনি অস্থির করে তুলতেন। কি হচ্ছে কি এসব? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি কে তুমি জানো? এছাড়াও বাকি ইনভেস্টরদেরকেও অস্থির করতেন। ফাঁসি ফাঁসি খেলবে? চল না, ফাঁসি ফাঁসি খেলবি, চল ফাঁসি। খাবি? আমার মনে হয় উনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ইয়োর অনার, আমি বলছি মালিনী ব্যানার্জি পুলিশি হেফাজতে থাকার সময় নাটক করেছেন যাতে ওনার শাস্তি কম। আর যদি সত্যি মালিনী ব্যানার্জির মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেন তাহলে নিশ্চয়ই ওনার বাড়ির লোক জানতেন। তাহলে কি বাড়ির লোক সাক্ষী দেবে? দেবে ইয়োর অনার। মালিনী দেবীর গাড়ির চালক এ ব্যাপারে সাক্ষী দেবে। ম্যাডামের মাথা খারাপ বলে খারাপ? দেখাচ্ছি তোকে। একদিন তো সন্ধ্যেবেলা কলকাতার রাস্তায় গাড়িতে বসে বাঁচাও, কোথায়? কি হয়েছে ম্যাডাম? এভাবে চিৎকার করছেন কেন? এখানে ম্যাডাম তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। মহামান্য আদালত, শুনলেন তো ড্রাইভার কি বললেন? ড্রাইভার তো আর বাড়ির লোক নয়, এখানে ওনার বাড়ির অনেকে উপস্থিত আছেন, কিন্তু কেউ তো বলছেন না উনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। আছে আছে ইয়োর অনার। আমার শেষ সাক্ষী মালিনী দেবীর সন্তান জয়রাজ ব্যানার্জি। জয়, কিছু বলো না প্লিজ, প্লিজ কিছু বলো না। সেই জয় মালিনী ব্যানার্জির হয়ে সাক্ষী দিল। তুমি একটা জিনিস বোধহয় ভুলে যাচ্ছ, মালিনী ব্যানার্জি জয় তার মা। আচ্ছা জয়রাজ বাবু, আপনি আপনার মায়ের মানসিক অবস্থার ব্যাপারে কোর্টের সামনে একটু আলোকপাত করবেন। মালিনী ব্যানার্জি অনেকদিন ধরেই মানসিক ভারসাম্যহীন, ওনার চিকিৎসা চলছে, প্রমাণ আপনার কাছে পেশ করা হলো। দ্যাটস অল ইয়োর অনার। আমার ভূত সাজাটাই কাল হলো তাহলে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় এসেছে। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে মালিনী ব্যানার্জিকে আদালত অপরাধী ঘোষণা করছে। কিন্তু যেহেতু মানসিক ভারসাম্যহীন এবং চিকিৎসাধীন, তাই আদালত তাকে চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। যাক, হাসি তো হয়নি অন্তত। এটাই তাহলে তোর আসল চেহারা, তাই তো? তুমি জয়দাকে একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না। আমি বুঝতে পারছি তুমি কোন মানসিক অবস্থা থেকে কি ভেবে এই কাজগুলো করেছো, আমি জানি সবটা।
জয়দা, তোমার আমাকে বা কাউকে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন নেই। আমি জানি সবাই তোমায় ভরসা না করলেও আমি ভরসা করি। কাউকে এক্সপ্লেন করার দরকার নেই। দাদা ভাই, ছাড়ো। এখানে চুপচাপ থাকবেন, কোনো রকম ঝামেলা করবেন না। চলুন। ফাঁসি দেবে আমায়? ফাঁসি? কেমন বুড়ো আঙুল দেখালাম। কেন করছো? ছাড়ো ছাড়ো, এরকম করো না। নিজে ভাবলাম একটু অভিনয় করে টোরে বাঁচলাম, এ কোথায় এসে পড়লাম রে বাবা। সর্বনাশ, এদের সঙ্গে থাকতে হবে আমায়। আমিও তো মানসিক ভারসাম্যহীন বলে এসেছি, এখন তো আমার ট্রিটমেন্টও হবে, আর তাহলে তো আমিও সত্যি সত্যি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবো। কি করে বাঁচবো আমি? খুব খারাপ হলো, এটা একেবারে ভালো হলো না। যেটা হলো সেটা একেবারে ভালো হলো না। আমি না একদম মেনে নিতে পারছি না দিদির, বিশ্বাস করো। কি করে মেনে নেবো বলো তো? কোয়েল কাটা রাস্তায় কি করছে? হ্যাঁ, কিছু না কিছু না কিছু না কিছু না, খালি ডুবে ডুবে জল খাওয়া না। আজকে হাতে নাতে ধরবো, দেখাচ্ছি মজা। তাই একটু দাঁড় করো তো। কিছু না কিছু না কিছু না, দাঁড়াও না। আর কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও না। ইস, শুনতে পেল না। ফোন করে যে ডাকবো তারও তো উপায় নেই, ফোনটা তো গাড়িতে। তাই ভাবলাম বোনটাকে হাতে নাতে প্রেম করতে ধরবো, ধরে তিতিগিরি ফলাবো, সেটাও হলো না। মম, বেবস, তুমি এখানে? মম, আমি আর মুম্বাইতে একা একা থাকতে পারছি না, আমি তোমার সাথে এখানে থাকবো প্লিজ। বিপস, কি তুমি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। না না, এই বাড়িতে বিপসকে রাখা যাবে না। ওর যা উশৃঙ্খল জীবনযাত্রা। মম, হ্যাঁ মম, আমি এখানে থাকবো তো? না, আসলে আমি ভেবেছিলাম তোমাকে কোনো হস্টেলে আমি। ওমা, কেন দেবী? কেন দেবী মা? ওকে হোস্টেলে কেন দেবী? আরে বাবা, ও আমাদের সঙ্গেই থাকবে, বুঝেছো? আর এতদিন ধরে তোমার কাছেই তো ছিল। ও তো তোমার মেয়ের মতো, আমার একটা মিষ্টি দিদু ভাই। ও আমাদের সকলের সঙ্গে থাকবে। কি দিদু ভাই, তাই তো? হ্যাঁ ঠাম্মি, আসলে মা, ও তো ছোটবেলা থেকে মানে একা একা মানুষ হয়েছে, তাই এই সবার সাথে অ্যাডজাস্ট করা, সবার সাথে মিলে চলা, ওটাই। তার মানে আমরা কি খারাপ মানুষ?
মা তুমি যে কি বলো না, আমি কি সেটা বলছি, আমি আসলে ও সব আর কিছু বলতে হবে না, আর কোনো কিন্তু নেই, ও এখানে আমাদের সঙ্গেই থাকবে। যাও তুমি ওপরে নিয়ে ওর ঘরটাকে দেখিয়ে দাও। আমি পুজোয় বসতে পারিনি, ওই চিন্তা হচ্ছিল কি রায়দান হবে, কি শাস্তি হবে, সেটাই ভাবছিলাম। যা হয়েছে ভালোই হয়েছে, সবই গোপালের ইচ্ছে। আমি যাই এখন, গিয়ে পুজোয় বসি, আর তুমি ওকে ওর ঘরটা দেখিয়ে দাও, একদম না করো না, যাও। চলো মম। ঠাম্মি তো জানেই না বিপস কেমন মেয়ে, সেই জন্যই এটা একদম ঠিক হলো না। বিপস এখানে থাকলে খুব চোখে চোখে রাখতে হবে। কি হলো, তুমি আবার কি ভাবতে শুরু করলে? চলো। কিছু না হ্যাঁ চলো এসো। কি হলো, এখনো রেগে আছে? না না, হ্যাঁ রেগে আছে তো, আমি কি করে বোঝাবো? ভুল বুঝছে তো আমাকে এখন। জয়দা বিশ্বাস করো, কেউ তোমার উপর রেগে নেই, সোমরাজও তোমার উপর একদম রেগে নেই, এটা নিয়ে চিন্তাই করো না। বেশ, রেগে নেই যখন, তাহলে আমি যদি এখন একটা রিকোয়েস্ট করি, নিশ্চয়ই দাদাভাই রাখবে। দাদাভাই প্লিজ আমাদের ব্যবসার হালটা ধরো, আমি পারছি না একা। এটা হতে পারে না যায়, ব্যানার্জি টেক্সটাইলে আমি আর যেতে চাই না। আমি এখন আমার আর তিতিরের ব্যবসাটার দিকে মন দিতে চাই। আমি ব্যানার্জি টেক্সটাইলে তুমি আসতে চাও না, কিন্তু ছদ্মবেশে সাহায্য করতে পারো। বাকি পেমেন্টটা করার মতো না এখন আমার কাছে টাকাটা নেই। পরে দিয়ে দেবেন, কোনো ব্যাপার না, 7 দিন পরে, কোনো ব্যাপার। ওটা বলিস না। টাই এন্ড ডাইয়ের কাজ করে ছদ্মবেশে আমার সাহায্য, ব্যানার্জি টেক্সটাইলের সাহায্য তুমি করতে পারো, তাই তো? কি ভেবেছ বিহারি লোক সাজলে আমি তোমায় চিনতে পারবো না? জয়দা কি করে জানলো যে আমরা ছদ্মবেশে জয়দাকে হেল্প করেছি?